আর্থিক খাতে সংস্কার পদক্ষেপের প্রশংসা বিশ্ব ব্যাংকের। প্রধান উপদেষ্টার সঙ্গে জোহানেসজুটের বৈঠক। রাষ্ট্রীয় সংস্কারের সমর্থন পুনর্ব্যক্ত। তিস্তা মহাপরিকল্পনা চলতি বছরের শেষে চূড়ান্ত হবে জানালেন পরিবেশ উপদেষ্টা। মাঠ পর্যায়ে কাজ শেষ হওয়ায় চীনের সম্মতির অপেক্ষা। মাঠ পর্যায়ে যে আলোচনা হয়েছে সেই মন্তব্যগুলোর সাথে নিয়ে আমরা আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি। আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে পারি। ঐক্যবদ্ধ ব্যর্থ হলে দায় রাজনৈতিক দলকেও নিতে হবে বলেন আলী রিয়াজ। জাতীয় সনদ বাস্তবায়নে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান। জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। বিএনপিকে নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। অভিযোগ জাহিদের। নির্বাচন পিছিয়ে দিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। ফেনীর দুর্গত এলাকা থেকে নামছে পানি। রাস্তাঘাট, কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি। নোয়াখালীর জলাবদ্ধ রাস্তাঘাটে চলাচলে দুর্ভোগ। এবং গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৭৮ ফিলিস্তিনি। ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা নিহত। অস্তিত্ব সংকটে নেতানিয়াহু সরকার। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্ব ব্যাংক ভাইস প্রেসিডেন্ট জোহানেসজুট। রোববার দিবাগত রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জুট। এ সময় তার সাথে ছিলেন বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের জন্য নবনিযুক্ত বিভাগীয় পরিচালক জ্যা পেসমে। আলোচনাকালে জুট বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেন এবং ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার আগের কর্মকালীন সময় স্মরণ করেন। বৈঠকে জোহানেসজুট বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন এবং অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টার প্রশংসা করেন। তিস্তা মহাপরিকল্পনা এবছরের শেষে চূড়ান্ত হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে। এই কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বেশ এগিয়েছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল ৫টি বিষয় আলোচনা চূড়ান্ত করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রস্তাবনা প্রথমে সরকারের কাছে যাবে এবং পরে ইআরডির মাধ্যমে চূড়ান্ত হয়ে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে বিস্তারিত রিপোর্ট করলে শুরু হবে এর বাস্তবায়নের কাজ। পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হন। বিশেষজ্ঞ পর্যায়ে একটা আলোচনা হবে ১৭ তারিখে। মাঠ পর্যায়ে যে আলোচনা হয়েছে সেই মন্তব্যগুলোর সাথে নিয়ে আমরা আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি। এখন সরকারের প্রথমে যাবে একটা পরিকল্পনাতে, তারপরে যাবে ইআরডিতে, তারপরে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটা বিস্তারিত রিপোর্ট করবে। তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে। জাতীয় ঐক্য গড়তে ব্যর্থ হলে সে ব্যর্থতা সব রাজনৈতিক দলের উপর বর্তাবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। মঙ্গলবার সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের বৈঠকের ১৪তম দিনে তিনি এই কথা বলেন। জানান, জাতীয় সনদ তৈরির ব্যাপারে দ্রুত সবাইকে ঐক্যে পৌঁছাতে হবে। বৈঠকের শুরুতে তিনি আরও বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর ইচ্ছা ও আকাঙ্ক্ষার অংশ হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সহায়তা করতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে অনিষ্পন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি। যে নির্ধারিত বিষয়গুলোর উপরে রাজনৈতিক দলগুলোর কাছে আমার আন্তরিক ধন্যবাদের পাশাপাশি অনুরোধ করতে চাই যে আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। একাধিকবার বলেছি, আসলে কমিশন কোনো আলাদা এন্টিটি নয়, এটা কোনো আলাদা সত্তা না। কমিশন আপনাদের আমাদের সকলের অংশীদার। ফলে যদি আমরা কোথাও কোথাও ব্যর্থ হই,
সে ব্যস্ততা আমাদের সকলের, কমিশনের একার নয়। দর্শক, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। খাদ্য শুনেন নেই এখানে আমাদের বর্তমানে আমাদের ধান সংগ্রহের টার্গেট ছিল বড় ধান 3,76,000 মেট্রিক টন, 3.5 লাখ মেট্রিক টনের জন্য টার্গেট ছিল। তো বাই দিস টাইম আমরা 26,000 মেট্রিক টন অতিরিক্ত সংগ্রহ করা হয়েছে এবং ধান এবং চালও সংগ্রহ হবে, 9.5 লাখ টনের মতো চাল সংগ্রহ হয়েছে, 14 লাখ মেট্রিক টনের টার্গেট আছে। আশা করছি আমরা ইনশাল্লাহ কাছাকাছি পৌঁছাতে পারবো। আমরা আগস্ট মাসের মাঝামাঝির মধ্যে চাল সংগ্রহ শেষ করে দেবো। আগস্ট মাসে মার্কেটটা যেহেতু মার্কেটটাতে একটা জিনিস আপনারা বুঝতে পারেন, মার্কেটকে স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম নিতে হয়। শুধু রেগুলেটরি কার্যক্রম বা এগুলো নিলে চলে না, কিছু আর্থিক কার্যক্রম নিতে হয়। তার মধ্যে আছে মার্কেটে বর্তমানে আমরা সরকারও ক্রেতা হিসেবে আছে, আমরা প্রকিউরমেন্ট করছি। আমরা চিন্তা করছি আমরা প্রকিউরমেন্টটা শেষ করার সাথে সাথে আমরা আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচিটা চালু করব। খাদ্য বান্ধব কর্মসূচিটা আমাদের যত ধরনের আর্থিক কর্মসূচি আছে খাদ্য সংক্রান্ত সবচেয়ে ফলপ্রসূ, সবচেয়ে বেশি পরিমাণে। বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ। জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার সকালে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পরিষদ জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, আর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। তবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর AJM জাহিদ হোসেন। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা রাখতে চাই ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের বিচারে নানান অসঙ্গতি উঠে এসেছে, যেখানে দ্রুত গতিতে সাক্ষী নেওয়া ও রায় ঘোষণা করা, জুবাইদা রহমানকে নোটিশ ইস্যু না করা এবং অভিযোগ গঠনে আইনের ব্যত্যয় হয়েছে বলে পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত 52 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এসব কথা উঠে এসেছে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় 9 বছরের সাজা থেকে তারেক রহমান ও 3 বছরের সাজা থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়ে রায় প্রকাশ করেন হাইকোর্ট। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেছেন, বিচারিক আদালতে 2 মাস 4 দিনে 42 সাক্ষীর সাক্ষ্য নেওয়া এবং সাক্ষী শেষে 8 দিনের মধ্যে রায় দেওয়ার এমন দ্রুত গতি ও সমাপ্তি ব্যাপকভাবে বিশ্বাস তৈরি করে যে বিচার নিরপেক্ষভাবে হয়নি। এর আগে 28 মে খালাসের রায় দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে ডক্টর জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ভোলায় পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এনসিপির জুলাই পদযাত্রায় ঘিরে প্রস্তুতি ও সমাগম কেমন দেখছেন জানাবেন। বুবলি, আজ দুইটাই কিন্তু এনসিপির জুলাই পদযাত্রা কিন্তু শুরু হবে এবং সেই লক্ষ্যে নেতাকর্মীদের মাঝে কিন্তু প্রাণচন্দ্র লক্ষ্য করা গেছে। মঞ্চ তৈরি করা হয়েছে। আমি রয়েছি গোলাপ প্রেস ক্লাব চত্বরে, এখানে মঞ্চ তৈরি করা হয়েছে এবং দুটায় নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হবেন। আমরা জেনেছি যে ইতিমধ্যে বরিশাল থেকে নেতাকর্মীরা কিন্তু রওনা করেছেন এবং তারা ভোলায় এসে পৌঁছাবেন, পদযাত্রা করবেন এবং একই সাথে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং
শহীদদের কবর জিয়ারত করবেন, এমনটি কিন্তু আমরা স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে জানতে পেরেছি। এবং বলা যায় যে এখনো নেতাকর্মীরা এখনো আসা শুরু করেনি, তবে অল্প কিছুক্ষণের পরেই কিন্তু তারা আসা শুরু করবেন। এবং এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে যে প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে। আমরা একটু সংক্ষেপে স্থানীয় নেতৃবৃন্দের সাথে একটু কথা বলতে চাই। আমরা জানতে চাই আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রত্যাশাটা কি? আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা হচ্ছে যে যেহেতু নতুন দল হিসেবে আমাদের সুন্দর একটা কি বলে আগামী ভবিষ্যৎ এবং বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ গঠন করবে এবং আমাদেরকে কি বলে এই আর কি আমাদের। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা আসলে আরেকজনের সাথে একটু কথা বলবো, একটু জানতে চাইবো এনসিপির আজকের এই অনুষ্ঠানকে ঘিরে আপনাদের প্রত্যাশা কি, আপনাদের কাছে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রত্যাশা হয়েছে আমরা যেন ভালো থাকি, বাংলাদেশের মানুষ ভালো থাকুক এবং আমাদের ইচ্ছা যেন আল্লাহ পুরো করে, বাংলাদেশকে আল্লাহ সেভ করে এবং বাংলাদেশ যেন যাত্রায় অগ্রসর হয়ে যায়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন বুবলি, আসলে নেতা কর্মীরা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত এবং তাদের আগমনকে ঘিরে আমরা দেখেছি ভোলা শহরের বিভিন্ন সড়কে কিন্তু পোস্টার লিফলেট কিন্তু টাঙানো হয়েছে এবং তারা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং বলা যায় এই সময়ে যত বাড়বে ঠিক ততই নেতা কর্মীদের আগমন আরো বেশি বাড়বে এবং মুখরিত হয়ে উঠবে এই মঞ্চটি। তো এ ছিল আমার কাছে আজকে যে এনসিপির যে পদযাত্রা শুরু হতে যাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার মধ্যরাতের দিকে তাকে গ্রেফতার করা হয়। এই নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেফতার করা হলো। এর আগে গেল 13 জুলাই রোববার সকালে রাজধানীর ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে 2 জনকে গ্রেফতার করা হয়। এর আগে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরো দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালে আজকের দিনেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগের এই হামলায় সারা দেশে 4 শতাধিক শিক্ষার্থী আহত হন। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত হন 297 জন শিক্ষার্থী। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এদিন হাসপাতালে গিয়েও শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আগের দিন 14 জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করেন। এই কটূক্তির প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাত 11টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলসহ প্রায় প্রতিটি আবাসিক হল থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। জুলাইয়ের অগ্নিকন্যাদের ভূমিকার স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হয় জুলাই উইমেন্স ডে। চলচ্চিত্র, গান আর স্লোগানে উঠে আসে নারীদের প্রতিবাদী কণ্ঠস্বর। নারীদের অবদানের স্মরণে দেখানো হয় ড্রোন শো। বাংলাদেশের মেয়েদের আটকানো যাবে না বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফাহিম ইউসুফের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি থেকে নারীদের অবদান। রাতের আকাশে ড্রোন শোতে ফুটে ওঠে সংগ্রাম আর স্মৃতির নানা গল্প। 24 জুলাইয়ে নারীদের সাহসী অবদানের স্মরণে পালন হয় জুলাই উইমেন্স ডে। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে উঠে আসেন বিগত সময়ের গুম খুনের শিকার ও জুলাই শহীদেরা।
জুলাইয়ের গানের সাথে ছিল চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র আর স্লোগান। ক্ষোভ আর জীবন্ত ক্ষত নিয়ে বক্তব্য দেন পরিবার, প্রিয়জন, এমনকি শিল্পীরাও। রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে আমাদের সন্তানদের রাজাকার বলা হয়। ঘরের ভেতর বন্দী থাকা মৃত্যুর থেকেও কঠিন হয়। নাইমার গুলি লাগার সাথে সাথে নাইমার মাথার 4 ভাগের 2 অংশে মগজটাল সহ মাথার বাড়ি সহ ছিটকে পড়ে গেছে ঘরের ভিতরে। গণঅভ্যুত্থানের দুঃসহ স্মৃতিচারণের পাশাপাশি জুলাইয়ের অগ্নিকন্যারা জানান, রাজনৈতিক ন্যারেটিভ, নিপীড়ন সহ সকল বাধা ভেঙে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি। জুলাই পরবর্তী সময়ে নারীদের ভূমিকা বিলীন হয়ে যাচ্ছে কিনা প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী জানান, বাংলাদেশের নারীরা অদম্য। যে মানুষ একবার ওড়া শিখে গেছে, যে পাখি একবার ওড়া শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। And this is where our hope lies. হলের তালা ভেঙে নারী শিক্ষার্থীদের বেরিয়ে আসা সে 14 জুলাইয়ের স্মরণে বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা এসে জড়ো হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। রাতব্যাপী চলে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ঢাকা সহ দেশের 13 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এর নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের প্রাথমিক শিক্ষার মান, শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক এবং স্কুলগুলোর র্যাঙ্কিং জানতে চান। উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, শিক্ষার মান বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ ব্যয় হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। আমরা স্কুলগুলোর পারফরমেন্স অনুযায়ী র্যাঙ্কিং করছি। পিছিয়ে থাকা বিদ্যালয়ের জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর 5 উপজেলার 137টি গ্রাম প্লাবিত হলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেলেও কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও ঘরবাড়ি। জেলা প্রশাসন জানায়, প্রাথমিক হিসেবে 126টি গ্রামীণ সড়ক সহ প্রায় 300 কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে, যার মূল্য প্রায় 90 কোটি টাকা। 3470 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে আছে। 2330টি পুকুর ও খামার ভেসে গিয়ে মৎস্য খাতে ক্ষতি হয়েছে 8 কোটি টাকার মতো। প্রাণী সম্পদে ক্ষতি প্রায় 65 লাখ টাকা। পানি উন্নয়ন বোর্ড জানায়, দেড়পাড়া ও আশপাশের কয়েকটি এলাকায় ভাঙন মেরামতের কাজ শুরু হয়েছে, তবে সব ভাঙনের জন্য এখনো প্রাক্কলন তৈরি হয়নি। ক্ষয়ক্ষতিটার প্রকৃত চিত্রটা পাওয়া গেলে সেই অনুযায়ী একটা অনুমিত ব্যয় নিয়ে যেই দাপ্তরিক প্রক্রিয়াগুলি টেলিফোনে সম্পন্ন করে আমরা মাঠে কাজ শুরু করছি। ফেনীতে দুর্গত এলাকায় পানি নামতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে রাস্তাঘাট, কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখছেন এবং দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন জানাবেন।
হ্যাঁ, ধন্যবাদ বুবলি। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী এলাকায়। আসলে এখানকার যে চিত্র আমি দেখেছি যে গত 7 জুলাই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলগাজীর মুহুরী এবং কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 41টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। সেই 41টি পয়েন্ট দিয়ে কিছু কিছু ভাঙন এলাকা দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকছে। পানি ঢোকার যদিও ঢুকে কিছু কিছু এলাকা এখনও নিম্ন অঞ্চলে প্লাবিত রয়েছে বলে আমরা এখানকার জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে যে 41টি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছিল, সে 41টি পয়েন্টের মধ্যে কিছু কিছু এলাকা থেকে পানি প্রবেশ করছে ভাঙন এলাকায়। সেই ভাঙনগুলো মেরামতে এখনও জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে যেসব এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছিল, যেসব এলাকা দিয়ে পানি প্রবেশ করছে না, শুকিয়ে গেছে, সেই সব এলাকার ভাঙনগুলো ইতিমধ্যে মেরামত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব মেরামত কার্যক্রম আগামী 1 সপ্তাহ যদি এখানকে বৃষ্টিপাত যদি বন্ধ থাকে, পরিবেশ যদি ভালো থাকে, তাহলে কিন্তু পুরো দমে এই ভাঙনগুলো মেরামত করার জন্য তারা কাজ করবে বলে জানিয়েছেন। তবে এছাড়াও এখানকার যে বন্যার ফলে আসলে মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, মানুষের ঘর বাড়ি আসবাবপত্র কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা দেখেছি ফুলগাজী উপজেলার ধনিকুণ্ডা এলাকায় সেখানে বেশ কিছু বাড়িঘর একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। দেখলে বোঝা যায় না যে সেটি কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো একটা এলাকার চিত্র, এরকম পরিস্থিতি কিন্তু সেখানে বিরাজ করছে। তবে সেখানকার মানুষের দুর্ভোগ এতটা পর্যায়ে পৌঁছেছে, তারা আসলে না পারছে কোথাও কারো কাছে যেতে, না পারছে আসলে কোথাও কারো কাছে কোনো কিছু হাত পাততে। এইভাবে কিন্তু তারা মানবতার জীবনযাপন করছে। তাদের চাওয়া হচ্ছে গিয়ে যে প্রতি বছর বন্যা হয়, এই এলাকার মানুষের ঘর বাড়ি সব কিছু তলিয়ে নিয়ে যায়। তারা এই এলাকার মানুষ সবচেয়ে বেশি দাবি করে যে টেকসই বাঁধ মেরামত। টেকসই বাঁধ যতদিন পর্যন্ত মেরামত করা না হবে, ততদিন পর্যন্ত সেই এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করছেন। তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো পুনর্বাসন কিংবা সহায়তার কথা আমরা শুনিনি। তবে আশ্বাসের কথা প্রশাসন বলছে, তালিকার কথা বলছে। তালিকা করার পরবর্তীতে কিন্তু তাদেরকে পুনর্বাসন করবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নিলয়। প্রযুক্তির উন্নয়নে বদলে যাচ্ছে দেশের চিত্র, রূপান্তর ঘটছে মানুষের জীবনধারায়। একসময় যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল টেলিফোন, তবে এখন তা স্থান হারিয়েছে মুঠো ফোনের কাছে। সারা দেশের মতো ময়মনসিংহেও কমে গেছে টেলিফোন গ্রাহক। বর্তমানে যারা টেলিফোন ব্যবহার করছেন তারা সবচেয়ে বেশি শৌখিনতার কারণে। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য, ছবিতে জানাচ্ছেন জুবাইর নূর। 19 শতকে আবিষ্কৃত টেলিফোনকে পেছনে ফেলে প্রায় 2 দশকের বেশি সময় ধরেই যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফোন। একসময় টেলিফোন ছিল দূরালাপনের প্রধান ভরসা, এখন তা ব্যবহৃত হচ্ছে কেবল আবেগ ও স্মৃতির টানে। 2020 সালের আগে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় টেলিফোন গ্রাহক ছিলেন 4,500। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 2,650-এ, যার মধ্যে 1,800 জনই সরকারি কর্মকর্তা কর্মচারী। এদিকে মোবাইল ফোনের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলোতেও মানুষ ব্যস্ত থাকছে মোবাইলেই। জয়নুল আবেদিন পার্কে ঘুরতে আসা আইনজীবী ইশতিয়াক আহমেদ বলেন, একসময় টেলিফোনের জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, কিন্তু এখন মুঠোফোনেই বিশ্ব হাতের মুঠোয়। একটা সময় টেলিফোনের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, যখন আমার বাবারা ইউজ করতো। একটা আকাঙ্ক্ষা ছিল একটা মানুষের মাঝখানে, একটা ফোন আসবে, ডায়াল করতে হবে, ফোনটা যাবে, রিসিভ করবে, বিরাট একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু বর্তমানে এই মুঠোফোন অর্থাৎ ডিজিটাল ফোন, মোবাইল ফোন হাতে আসার পরে এইটা দিন দিন হ্রাস পেয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগেও অনেকে আবেগ ও শৌখিনতার জায়গা থেকে এখনও টেলিফোন ব্যবহার করে যাচ্ছেন। কেউ কেউ মনে করছেন ভাইরাল ও নজরদারির এই যুগে টেলিফোন হতে পারে নিরাপদ কথোপকথনের মাধ্যম। তাই প্রয়োজন টেলিফোন সেবাকে আধুনিকায়ন করে আগ্রহীদের কাছে পৌঁছে দেওয়ার। যখনই কোনো নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক ড্রপ করছে, টেলিফোন কখনো ড্রপ করে না। সো টেলিফোনের প্রতি আমাদের সবসময় একটা ভরসা রয়ে গেছে। প্রযুক্তির অন্যান্য অনেক অবারিত সুযোগ থাকার কারণে ট্রেডিশনাল টেলিফোন ওই জন্য কমে গেছে। এটাকে আরও আধুনিক করে যদি সহজলভ্য করতো, আমার মনে হয় টেলিফোনটা অনেকেই ব্যবহার করতো। তো মানে এটা যদি আবার পুনরায় এটা চালু করা হয় বা অফিস আদালতে ব্যবহার করা হয়, তাহলেও মানুষ প্রতারণার থেকে অনেকটা রেহাই পাবে।
স্মার্টফোনের বহুমুখী সুবিধার কারণে সাধারণ মানুষ টেলিফোনের ব্যবহার থেকে সরে গেছে, এমনটাই মত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক শিক্ষকের। তার মতে কল রেট কমানো এবং সরকারি অফিসে টেলিফোনের ব্যবহার বাড়ালে এ সেবার জনপ্রিয়তা আবারও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে মোবাইল কলিংয়ের যে চার্জ সেটা অনেকটাই বেশি, তো এই ক্ষেত্রে আমাদের একটা ফ্যাসিলিটি থাকতে পারে, যেমন টেলিফোনের চার্জটা যদি আমরা অনেক বেশি কমাই নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে টেলিফোনের দিকে আবার আমরা ঝুঁকতে পারবো হয়তো। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, টেলিফোন সেবার মান উন্নয়নে সরকার ইতোমধ্যেই কাজ করছে। জুবাইর নূর, নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভিটেমাটি হারানোর আশঙ্কায় নদী পাড়ের হাজারো মানুষ আতঙ্কে দিন পার করলেও বাঁধ রক্ষায় নেওয়া হচ্ছে না কোনো স্থায়ী সুরক্ষা ব্যবস্থা। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন ঠেকাতে তারা সাধ্যমতো পদক্ষেপ নিচ্ছেন। বিস্তারিত বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদনে। বন্যা আসুক আর না আসুক, খরস্রোতা যমুনা যেন তার করাল গ্রাসে প্রতি বছর গিলে ফেলছে শত শত বিঘা ফসলি জমি আর নদী পাড়ের মানুষদের বাপদাদার বসত ভিটা। এবছর এখনো কোনো ভারী বর্ষণ না হলেও বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার 1 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ভাঙন ঠেকাতে নদী তীরে ফেলা কোটি কোটি টাকার জিও ব্যাগও মুহূর্তের মধ্যেই যেন বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। বছর দুয়েক আগেই ভয়াবহ ভাঙনে সারিয়াকান্দির ইসামারা ও ফকিরপাড়ায় বৃহৎ অংশে ফসলি জমি, বসতবাড়ি ও অবকাঠামো বিলীন হয়ে যায়। যে ক্ষতি আজও পুষিয়ে নিতে পারেননি ভাঙন কবলিত মানুষেরা। সে সময় ভাঙন ঠেকাতে নদীর তীরে 12 কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এতেও রোধ হয়নি নদী ভাঙন। বন্যার সময় বিশেষ করে ভাঙনের কারণে পশু পাখি হোক, সাধারণ মানুষ হোক, অমানবিক জীবন যাপন করে এরা। তো আঙ্গের এই এলাকা না চাইলে মাছ ধরলে কোন যাবো, ভাই বেড়ান দেখবো। গত এক সপ্তাহে গোদাখালী থেকে দড়িপাড়া পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুততার সাথেই মূল বাঁধের দিকে এগুচ্ছে নদী ভাঙন। ভুক্তভোগীরা জানান, মূল বাঁধ ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের অন্তত 5 উপজেলার লক্ষাধিক মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে যদি ভাঙতে থাকে, আমরা দুটো ইউনিয়নে প্রায় 2 লক্ষর অধিক লোকজন আছি, আমরা বাস্তহারা হয়ে যাবে, এলাকায় থাকতে পারবো না। দীর্ঘদিন ধরে দেখে আসতেছি নদী ভাঙতেইছি, কিন্তু সরকার কোনো কাজ করতেছে না আমাদের এই মাঝখানে এলাকাটা। ভালো করে কাজ করা নাই, আর যারা কাজ করে এখানে ভালোভাবে এটি দায়িত্বধার মানুষ থাকা নাইব। 2 বস্তা ফেলে 3 বস্তার টাকা নেওয়া যায় করলে হবা, কাজ তো ঠিক মতো হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, বেড়িবাঁধ থেকে ভাঙন দূরত্ব মাত্র 300 মিটার। বড় ধরনের ঝুঁকি এড়াতে তারা অস্থায়ী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে স্থায়ী সমাধানে 1750 কোটি টাকা ব্যয়ে নদীর তীর রক্ষা একটি প্রকল্প শীঘ্রই হাতে নেওয়া হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 1750 কোটি টাকা। সেই প্রকল্পটা বাস্তবায়ন হলে কামালপুর এলাকায় যে ভাঙন প্রবণ 4 কিলোমিটার এলাকা রয়েছে, সেটা পুরোপুরি ভাঙন মুক্ত হবে বলে মনে করি। জিও ব্যাগ ও জিও টিউব ফেলে অস্থায়ী কাজের নামে প্রতি বছর পানিতে টাকা না ঢেলে বাঁধ রক্ষায় দ্রুততম সময়ে নেওয়া হোক স্থায়ী সুরক্ষা ব্যবস্থা, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি HRC গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল 10:45 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি বেসরকারি ব্যাংক 1 ব্যাংকের পরিচালক পদেও ছিলেন। তিনি সাবের হোসেন চৌধুরীর ভাই ও কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে।